ওকে, তাহলে দেখেন সেকশন 4 এ আমরা কি বলছিলাম লিমিটেশন অ্যাক্টে যে অগ্রক্রয়ের মামলা দায়ের করার আপনার জন্য সময় হচ্ছে 1 ইয়ার, 1 বছর। তো 1 বছর আছে 365 দিন। আমি 364 দিন পর্যন্ত ঘুমাইলাম, ঘুমাইয়া মনে হলো এবং 364 দিনের 365 দিন বা তার আগে যে কোনো সময় আমি অগ্রক্রয়ের মামলাটা দায়ের করতে পারবো, এটাই তো না? টাইম দেয় কেন? যে এর মধ্যে আপনি যে কোনো সময়। তো 364তম দিনও আমি অগ্রক্রয়ের মামলাটা দায়ের করলাম না। 364তম দিন ছিল রিটার্নের জন্য কিন্তু হাই ইম্পর্টেন্ট এরকম ঘটনা, মোস্ট ইম্পর্টেন্ট রিটার্নের জন্য, মানে এই কথাগুলো মানে প্রিলির জন্য তো ইম্পর্টেন্টই, বাট ফ্যাক্ট বেস আলোচনা কিন্তু রিটার্নের জন্য ইম্পর্টেন্ট। তো আপনার 364তম দিন ছিল বৃহস্পতিবার। আমি 364তম দিনও আমি মামলা দায়ের করিনি। 365 দিন, 365তম দিন কোন বার? শুক্রবার। শুক্রবার। তাহলে শুক্রবার হচ্ছে আদালত বন্ধ। এখন আপনি শনিবারের কথা চিন্তা করতেছেন, শনিবারও আদালত বন্ধ। রবিবার হচ্ছে আদালত খোলা। আপনাকে রবিবার, তাহলে আপনার জন্য নির্ধারিত সময় এখন কোনটা? আপনাকে তো শুক্রবারেই কিন্তু 365 দিন গেছে, 1 বছর চলে গেছে। তার মানে আপনার হাতে কোনো সময় আছে না। আপনি যদি দেখলেন, আপনি দেখলেন যে যেদিন আপনার নির্ধারিত মেয়াদ শেষ, যেদিন আপনার নির্ধারিত মেয়াদ শেষ সেদিন আদালত বন্ধ, সেদিন আদালত বন্ধ। আদালত যদি বন্ধ থাকে তাহলে আমরা শুক্রবার বন্ধ দেখতেছি, শনিবার বন্ধ দেখতেছি, রবিবার আদালত খোলা। রবিবার আদালত খোলা, তাহলে ওই বন্ধের পর, আদালত বন্ধের পর যেদিন আদালত খুলবে, আদালত বন্ধের পর যেদিন আদালত খুলবে সেদিন হচ্ছে আপনার জন্য নির্ধারিত সময়। সেদিন হচ্ছে আপনার জন্য নির্ধারিত সময়। সেদিন আপনাকে মামলা দায়ের করতে হবে। এখন রবিবার আপনি মামলা দায়ের করতে পারলেন না, মনে করে আপনি সোমবার গিয়ে মামলা দায়ের করলেন। আপনি সোমবার মামলা দায়ের করলেন, দ্যাট মিনস আপনি নির্ধারিত মেয়াদের পরে গিয়ে করছেন। আপনার জন্য যে ফিক্সড টাইম ছিল, যেদিন আদালত খুলবে সেদিনই আপনাকে মামলা দায়ের করতে হবে, আপনি করলেন না, তার মানে সেকশন 3 আলোকে খারিজ হয়ে যাবে। কারণ সেকশন 3 তো বলেই দিছে নির্ধারিত সময়ের পরে দায়েরকৃত মোকদ্দমা আদালত খারিজ করে দিবে। এবার আসি 364, এবার একটু লিখি 364তম দিন। আমরা 1 বছর হিসাব করতেছি, যে আমরা ধরে নিলাম একটা মামলা করার জন্য আপনার সময় ছিল 1 বছর। 365তম দিন হচ্ছে শুক্রবার। তার মানে আপনার যেদিন টাইমটা শেষ মামলা করা সেদিন কি? ফ্রাইডে। তো ফ্রাইডে তো বাই ক্লোজিং ডে অফ দ্য কোর্ট, আদালতের মানে বন্ধের দিন। শনিবারও বন্ধের দিন। রবিবার 26শে মার্চ,
রবিবার আছে 26শে মার্চ, সোমবার থেকে শুরু করে টানা 15 দিন সরকারি ছুটি। সরকারি ছুটি গেল, সরকারি ছুটি শেষ হওয়ার পরের দিন হচ্ছে আবার আপনার শুক্রবার, তারপর আবার শনিবার। এখন আপনাকে মামলা দায়ের করতে হবে কবে? এখানে দেখেন, যতদিন বন্ধ থাকিবে ততদিনই আপনি সময় পান। কোন দিন আদালত আলটিমেটলি খুলবে, এই ঘটনাটাকে আবার যদি বলি, যে রবিবার 26শে মার্চ, সোমবার আদালত খোলা, মঙ্গলবার থেকে 15 দিন পর্যন্ত আবার আদালত বন্ধ। সেক্ষেত্রে আপনার নির্ধারিত দিন কোনটি ছিল? সোমবার। তার মানে আদালত আপনার নির্ধারিত মেয়াদ শেষে, নির্ধারিত সময় শেষে মামলা দায়ের করার জন্য আপনাকে যে সময় সীমাটা দিয়ে দিছে, সেটা যদি একটা নির্দিষ্ট দিনে গিয়ে পূর্ণ হয় এবং সেদিন যদি আদালত বন্ধ থাকে, সেটাকে শুধু শুক্র শনিবার যে কোনো কারণে আদালত বন্ধ থাকতে পারে, ঠিক না? তো সেদিন যদি আদালত বন্ধ থাকে, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনাকে যেদিন খুলবে ঠিক সেদিন, আপনি সেদিন মামলা দায়ের করতে পারলেন না, সেক্ষেত্রে কি আপনার সময় বাড়বে? সেকশন 3-এ কিন্তু আপনার আপিল রিভিউ কোনো কিছুর কথা বলা হয় নাই। সেকশন 3 অনলি ফর সুট, মানে মূল মামলা। সেকশন 3 শুধুমাত্র মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে। সেকশন 4 মতো করে সেকশন 3-তে কিন্তু মূল মামলা ছাড়া আরো কথা বলছে, আর সেকশন 4 হচ্ছে শুধুমাত্র মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য। সেকশন 4 শুধুমাত্র মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য। তবে সেকশন 4-এ মূল মামলার ক্ষেত্রে আপনি সময় পাইতে পারেন? আপনার জন্য কি সময় বাড়তে পারে? উত্তর হচ্ছে প্রথমত হচ্ছে না, আবার হচ্ছে হ্যাঁ। প্রথমত হচ্ছে যে মূল মামলার ক্ষেত্রে সময় বাড়বে না। আপনাকে 1 বছর সময়ের মধ্যে মামলা দায়ের করতে হবে। সেকশন 4-এ যেটা বলছে আদালত খোলার দিনেই, আপনি আদালত খোলার দিনে মামলা দায়ের করলেন না, আপনি আদালত খোলার দিনও মামলা দায়ের করলেন না, সেই ক্ষেত্রে আদালত মামলাটাকে খারিজও করতে পারবে না যদি সেকশন 14 সেখানে থাকে। কারণ ভাই, আপনার যেদিন মেয়াদ শেষ সেদিন দেখলেন শুক্রবার, আপনি চাইলেও রবিবার মামলা দায়ের করতে পারবেন না। কেন? কারণ মামলাটা তো ভুল আদালত আগেই করে রাখছেন, মামলাটা সেখান থেকে আসতে হবে, কাগজপত্র রেডি করতে হবে, তারপর আপনাকে মামলাটা দায়ের করতে হবে, ঠিক না? তো এই যে দেখেন, তাহলে এখানেও কিন্তু সেকশন 14 অ্যাপ্লাই হবে। আপনি অলরেডি এখতিয়ারবিহীন আদালতে মামলাটা দায়ের করে রাখছেন ভাই, এই কারণে সে আপনি নির্ধারিত মেয়াদ শেষে বা আদালত বন্ধের পরের দিন আপনি খোলার যেদিন খুলছে ওপেনিং ডেতে আপনি মামলা দায়ের করবেন কিভাবে? মামলাটা তো সহকারী জজ আদালতে চলতেছে, সহকারী জজের আদালতের নিকট ধরেন 365তম দিন বৃহস্পতিবার আপনি মামলাটা দিয়ে রাখছেন। এবারে কইছে যে ঠিক আছে 2 মাস পরে আসেন। 2 মাস পরে আপনি জানলেন সহকারী জজ কইতেছে খাইছে কোশ্চেন দেখি, মামলা তো আমি পরিচালনা করতে পারবো না, আপনার জন্য যেটা সঠিক আদালত আপনি সেখানে যান, আপনার জন্য যেটা সঠিক আদালত আপনি সেখানে যান। আমি সঠিক আদালতে আসলাম, আইসা দেখলাম যে আমার সময় শেষ। সঠিক আদালত কি সেখানে খারিজ করে দিবে? না, সেখানে বলতে হবে স্যার আমার মামলাটা এই অবস্থায়
ভুলবশত আমি অন্য জায়গায় মানে যেটা দাখিল করছিলাম। সেকশন 3 থেকে 5 আমাদের শেষ এবং 14। এবার আছে আমরা চলে যাব লিগ্যাল ডিসএবিলিটি বা আইনগত অক্ষমতা আমরা যেটাকে বলি। আচ্ছা, আমি ধরেন আমার মামলা করার কজ অফ অ্যাকশন, আমার মামলা করার কজ অফ অ্যাকশন যখন হলো মানে মামলা করার কারণ যখন উৎপত্তি হলো, আমার সাথে যখন আপনার দ্বন্দ্ব হলো, আপনি বলতেছেন যেমন বাড়িতে বাপসা সাথের মধ্যে ঝগড়া হয় না, তো আমার কাকা কইতাছে যে তোরে সম্পত্তি দিব না। যখনই বলছে আমার ভাগের সম্পত্তি দিবে না, তখনই তো কজ অফ অ্যাকশন অ্যারাইজ করছে, ঠিক না? মামলা করার কারণ উৎপত্তি হয়েছে। যখন বলছে দিব না, তখন আমার বয়স হচ্ছে 16। দ্যাট মিনস আমি মাইনর, আমি নাবালক। সেকশন 6 এ আমরা আছি, ধারা 6, লিগ্যাল ডিসএবিলিটি। তো বলছে যে দাদা একটা কথা ছিল, হ্যাঁ দিদি বলে। সেটা হচ্ছে আমাদের এখানে নেটওয়ার্কের প্রবলেম ছিল, আমি তো 5 ধারাটার এগুলো কিছুই শুনতে পারিনি। এগুলো রিপিট করব দিদি, আবার রিপিট করবো। হ্যাঁ, আপাতত এভাবে আমরা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাহলে দেখেন যে আমাকে যখন বলতেছে যে তোকে সম্পত্তি দেওয়া হবে না, যখন বলছে তখন আমার বয়স হচ্ছে 16, আমি হচ্ছে মাইনর। এদিক দিয়ে মামলা করার কারণ উৎপত্তি হয়ে গেছে। আইন বলতেছে ভাই তুমি হচ্ছে অক্ষম, তোমার মামলা করার কারণ উৎপত্তি হয়েছে, বা তুমি মামলা করতে এখন পারবা না। আইন বলতেছে তুমি অক্ষম হওয়ার কারণে তোমার জন্য ভালো হয়েছে। কি বলো? এই 2 বছরের মধ্যে তুমি কাগজপত্র রেডি করে তোমার কাকার নামে মামলা করতে পারবে। অক্ষম হওয়ার সুবিধাটা কি? অক্ষম হওয়ার সুবিধাটা হচ্ছে আমি আরো সময় পাচ্ছি। আমার লিগ্যাল ডিসএবিলিটির সুবিধাটা কি, বেনিফিটটা কি? বেনিফিটটা হচ্ছে আমি মামলা করার আরো সময় পাচ্ছি। যতদিন না পর্যন্ত আমার অক্ষমতা দূর হবে, ততদিন পর্যন্ত আমি সময় পাবো মামলা করার। এখানে সেকশন 6 এ অক্ষম বলছে কাদেরকে? একটা হচ্ছে অক্ষম, আরেকটা হচ্ছে লিগালি অক্ষম, দুইটা আলাদা জিনিস। একটা হচ্ছে অক্ষম, আরেকটা হচ্ছে লিগালি অক্ষম, দুইটা আলাদা জিনিস। আমি যদি বলি আমি অক্ষম, হ্যাঁ আমি অক্ষম, কারণ আমি তো মোবাইল আবিষ্কার করতে পারতেছি না, আমি তো ডান্ডা ছাড়া ফ্যান আবিষ্কার করতে পারতেছি না, আমি তো এক লাফ দিয়া আমেরিকাতে যাইতে পারতেছি না, আমি অক্ষম। বাট লিগালি অক্ষম জিনিসটা আবার অন্য জিনিস, যে যেটা মান বাই ল, পারমিটেড বাই ল, মানে ডিসেবলড বাই ল, লতে যেটাকে অক্ষম বলা হয়েছে। সেকশন 6 যেটা বলছে 3টা জায়গাকে লিগালি ডিসেবলড পারসন হিসেবে বলা হয়েছে, আইনগত অক্ষম 3 শ্রেণীর ব্যক্তিকে বলা হয়েছে। আইনগত অক্ষম বা লিগাল ডিসএবিলিটি, আইনগত অপারগতা যেটাকে বলি আমরা, 3টা ক্ষেত্রকে উল্লেখ করছে এখানে, 3টা বিষয়কে উল্লেখ করছে। ওয়ান হচ্ছে কোন ব্যক্তি যদি মাইনর হয়, মাইনর মানে মাইনরিটি, ইনস্যানিটি মানে একটা হচ্ছে
নাবালক, আরেকটা হচ্ছে উন্মাদ বা পাগল, আরেকটা হচ্ছে ইডিয়ট। ইডিয়ট মানে হচ্ছে মানে সেন্স কাজ করে না, বোধশক্তি কাজ করে না, এটা হচ্ছে ইডিয়ট। বোধশক্তি কাজ করে না, এটাকে বলছে ইডিয়ট। তাহলে সেকশন 3 তে কয় শ্রেণীর ব্যক্তিকে সেকশন 3 তে আপনাকে কয় শ্রেণীর ব্যক্তিকে লিগালি ডিসেবলড বলা হয়েছে? সেকশন তো 6 তিন ধরনের দাদা। 3 শ্রেণীর ব্যক্তি। সেকশন 6 3 শ্রেণীর ব্যক্তিকে লিগালি ডিসেবলড বলা হয়েছে ধারা 6। সেই 3 শ্রেণীর ব্যক্তি কারা? হু আর মাইনর, হু আর ইনসেন্ট, এক হচ্ছে নাবালক, এন্ড 2 পাগল, 3 জড়বুদ্ধি। 3 হচ্ছে হ্যাঁ দোজ হু আর মানে যাদের হচ্ছে যে সেন্স কাজ করে না, ইডিওসি যাকে বলি আমরা, ইডিওসি যাকে বলি। তাহলে যখন হচ্ছে মামলা করার কারণ, ইংলিশে বলে কজ অফ অ্যাকশন, যখন হচ্ছে কজ অফ অ্যাকশন অ্যারাইজ করে, মামলা করার কারণ সৃষ্টি হয়, তখন যদি দেখা যায় যে সে এই 3টার যে কোনো একটায়, যে কোনো একটার কারণে অক্ষম, তাহলে এই আইনগত অক্ষমতা বা লিগ্যাল ডিসেবিলিটি যতদিন না পর্যন্ত রিমুভ হবে, যতদিন পর্যন্ত না দূর হবে, ততদিন পর্যন্ত সে সময়টা পাবে। সময়টা পাবে মানে কি? তার সময় গণনা স্থগিত থাকবে, তার বিরুদ্ধে তামাদি কাউন্ট হবে না। ধরেন অগ্রক্রয়ের মামলাটা দায়ের করতে হয় 1 বছর সময়ের মধ্যে, এটা স্পষ্ট করে বলে দিছে লিমিটেশন অ্যাক্টের আর্টিকেল 10 অনুচ্ছেদ 10, এটা স্পষ্ট করে বলে দিছে। এখানে একটা বিষয় দেখেন, দেখা গেল আচ্ছা অগ্রক্রয় না, ধরেন একটা মামলা, অগ্রক্রয় নিয়ে আমার একটু ঝামেলা আছে এখানে। দেখা গেল যে একটা মামলায় দায়ের করার সময় হচ্ছে আপনার জন্য 1 বছর, 8 মাস সময়ে আমি পাগল হয়ে গেলাম, 8 মাস সময় আমি পাগল হয়ে গেলাম। তার মানে 8 মাস পর্যন্ত আমরা একটা জায়গায় রাখি, আমি পাগল থাকলাম 10 বছর। 10 বছরতম দিনে আমি সুস্থ, তার মানে 10 বছরের পরের দিন আমার জন্য 8 মাস 1 দিন। 10 বছরের পরের দিন আমার জন্য 8 মাস 2 দিন। তার মানে এতদিন যে 10 বছর সময়টা যে গ্যাপ হয়ে গেছে, 10 বছর সময়টা যে অতিবাহিত হয়ে গেছে, এটা কাউন্ট করা হবে না, এটা গণনা করা হবে না। লিগালি ডিসেবল পারসন হওয়ার সুবিধা হচ্ছে এটা। ধরেন বাস্তব জীবনে যদি এমন হয় যে আমরা কাগজপত্র গুছাতে পারতেছি না, তখন আমরা পাগলের অভিনয় করব। আমার আইনজীবী গিয়ে বলবে আমার মক্কেল পাগল, সময় গণনা স্থগিত রাখে। বাস এদিক দিয়ে আমার আইনজীবী কাগজ গুছাবে, আমিও তাকে হেল্প করব। আচ্ছা, এত সহজ না, বিপরীত পক্ষ তার বসে থাকবে না, ঠিক না? সে তো আপনাকে সময় দিতে চাবেই না। ওকে, তাহলে সেকশন 6 এ বললাম, দেখলাম আমরা 3 শ্রেণীর ব্যক্তির কথা বলা হয়েছে, এবং
লিগালি ডিসেবলড হলে, আইনগতভাবে অক্ষম হলে আমার সুবিধাটা কি সেটা দেখলাম। এখন বিষয়টা হচ্ছে, আচ্ছা একটা জিনিস চিন্তা করেন তো, তাহলে আইনগত অক্ষমতাকে আমরা কেন ব্যবহার করি? একটা অজুহাত হিসেবে ব্যবহার করি, এটা তো সত্য। তা আমি বলি আমি পাগল ছিলাম, আমি বলি আমি ইনসান, আমি বলি আমি ইডিয়ট ছিলাম, আমি বলি আমি মাইনর ছিলাম, দ্যাট মিনস আমি একটা অজুহাত, এক্সকিউজ দেখাচ্ছি যে আমার টাইমটাকে বাড়ান, আমার বিরুদ্ধে এতদিন যা সময় গেছে সেটা বন্ধ থাকবে। তাহলে লিগাল ডিসেবিলিটিকে আমরা কি হিসেবে ব্যবহার করি? অজুহাত হিসেবে ব্যবহার করি। আরে ভাই, আপনি কি মামলার সকল পর্যায়ে অজুহাত হিসেবে ব্যবহার করতে পারবেন না? যদি সকল পর্যায়ে হইতো তাহলে প্রতিদিন শত শত মামলার বাদী বিবাদী পাগল হয়ে যেত, এবং নিউজ পেপার আসছে যে আজকে 10,000 মানুষ পাগল হয়ে গেছে। সকল ক্ষেত্রে আপনি লিগাল ডিসেবিলিটিকে অজুহাত হিসেবে ব্যবহার করতে পারবেন না। আপনি সকল ক্ষেত্রে বলতে পারবেন না আমি মাইনর ছিলাম, ইনসেন ছিলাম, ইডিয়ট ছিলাম। আপনি শুধু দুইটা জায়গাতে বলতে পারবেন। এটা স্পষ্ট করে বলে দিছে যে a suit or proceeding or make an application for the execution of a decree, দুইটা ক্ষেত্রে আপনি পারবেন। একটা হচ্ছে আপনার মূলত তিনটা ক্ষেত্র আর কি। একটা হচ্ছে সুটে পারবেন, মামলায় পারবেন, মানে মূল মামলা দায়েরের ক্ষেত্রে পারবেন। আরেকটা পারবেন হচ্ছে আমরা ডিক্রি জারির আবেদন করি না, an application for execution of a decree, আমরা ডিক্রি জারির আবেদন করি, আমরা সেখানে পারবো। আমরা ডিক্রি জারির আবেদন করি, আমরা সেখানে পারবো। আচ্ছা, ডিক্রি জারি জিনিসটা কি? ডিক্রি জারি জিনিসটা হচ্ছে এরকম, ধরেন একটা আপেল নিয়ে মামলা হলো, যে আপেলটা খাবে কি। তো জজ সাহেব ঘোষণা দিল যে আপেলটা আব্দুল কুদ্দুস খাবে। আপেলটা কিন্তু আমার চোখের সামনে ভাসতেছে, মানে আমার ধরেন একজনের কাছে রাখা আপেলটা আমি দেখতেছি। যখনই আপেলটা খাইতে যাই তখনই বিপরীত পক্ষ বাধা দেয়। এদিক থেকে কিন্তু আমি রায়ের মাধ্যমে জিতছি। আপেলটা খাওয়ার ব্যবস্থা করার যে একটা প্রক্রিয়া, এটাকে বলছে জারি, মানে আলটিমেটলি মামলার সুবিধাটা ভোগ করা, বাস্তবে ভোগ করা। এখন আপনাকে একটা মামলায় বলে দিল ঠিক আছে ধানমন্ডির ফ্ল্যাটটা আপনার, মানে জজ সাহেব বলে দিল, মানে রায় বলে দিল যে ধানমন্ডির ফ্ল্যাটটা আপনার। আপনি ধানমন্ডির ফ্ল্যাটে উঠতে গেছেন, আর তো মনে করেন লাঠি ছোটা নিয়ে দৌড়ানি, দৌড়ায় আদালতে গেলেন। আদালত আপনি কি রায় দিচ্ছেন? আপনি রায় দিচ্ছেন আমার পক্ষে ঠিক আছে, এখন আমার ওই ফ্ল্যাটে ওঠার ব্যবস্থা করে দেন। বাস্তবে এনজয়মেন্ট হচ্ছে ডিক্রি জারি। তাহলে দুইটা জায়গাতে আপনি লিগ্যাল ডিসেবিলিটিকে এক্সকিউজ হিসেবে ব্যবহার করতে পারবেন। একটা হচ্ছে মূল মামলায়, আর একটা হচ্ছে ডিক্রি জারির আবেদনে। আচ্ছা, তাহলে কি আমাদের কি এটা বলতে হবে যে কোথায় পারা যাবে না? কোথায় পারা যাবে না এটা কিন্তু আমাদের সেকশন 6 এ বলে নাই, 6 এ বলে নাই। এখন যদি বলা হয় যে এখানে 100 আপেল আছে, 100 আপেলের মধ্যে মানে দুইজন ব্যক্তি আছে, 100 আপেলের মধ্যে 5টা আপেল হচ্ছে রহিমের, বাট আরেকজন ব্যক্তি আছে আব্দুল কুদ্দুস। তাহলে আব্দুল কুদ্দুসের কয়টা আপেল আছে এটা কি বলা লাগবে? না, আব্দুল কুদ্দুসের 95টা আপেল আছে। ঠিক তেমনি ভাবে এখানে স্পষ্ট করে বলে দিছে দুইটা জায়গাতে, দুটি জায়গাটা আপনি স্পষ্ট করে বলতে পারবেন না, মানে কোন জায়গা? মূল মামলা, মানে সুট যেটাকে বলি, প্রসিডিংস যেটাকে আমরা বলি, আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর এক্সিকিউশন। এই ক্ষেত্রগুলোতে আমরা লিগ্যাল ডিসেবিলিটিকে অজুহাত হিসেবে ব্যবহার করি। তাহলে পারবো না কোথায়? পারবো না এছাড়া যত কিছু আছে। এছাড়া কি আছে? একটা মামলায় কি থাকে? আপিল থাকে, রিভিশন থাকে, রিভিউ থাকে।
বা অন্য কোনো আবেদন থাকে, কিন্তু সেই আবেদন হতে পারবে না ফর এক্সিকিউশন অফ ডিগ্রি, ডিগ্রি জারির জন্য সে আবেদন, মানে ডিগ্রি ছাড়া, ডিগ্রি জারি করার আবেদন ছাড়া অন্যান্য ক্ষেত্র আবেদনপত্র। তাহলে লিগ্যাল ডিসেবিলিটি কোন জায়গায় অজুহাত হিসেবে ব্যবহার করব, কোন জায়গায় ব্যবহার করতে পারবো না, মানে কোন জায়গায় প্রয়োগ হবে, কোন জায়গায় প্রয়োগ হবে না, সেটা দেখলাম। লিগালি ডিসেবলড পারসন কারা আমরা সেটাও দেখলাম। সেকশন 6(2) সেকশন 6(2) সেখানে বলছে আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন রেডি করতে থাকে না, আমরা 3 থেকে 4 মিনিট পরে প্রশ্ন দেখব। আমরা ক্লাস করব 10 মিনিট, তারপর কেটে যাবে। তারপর আজকে আর ক্লাস করব না। আপনার সেকশন 6(2) তে বলছে ডাবল ডিসেবিলিটি। এটা ভাইভাতে একটা কমন একটা প্রশ্ন, ভাইভাতে এটা কমন প্রশ্ন এবং বর্তমান রিটেনের জন্য এটা কমন প্রশ্ন হবে। ডাবল ডিসেবিলিটি যেটাকে বলছে ডাবল মানে 2, দ্বৈত আইনগত অপারগতা, মানে ওয়ার্ডটা হবে ডাবল লিগ্যাল ডিসেবিলিটি, যেটাকে আমরা সংক্ষেপে বলি ডাবল ডিসেবিলিটি, হবে হচ্ছে ডাবল লিগ্যাল ডিসেবিলিটি। মানে 2টা অক্ষমতা থাকা। বিষয়টা কিরকম? একটা লোক মনে করেন, আচ্ছা তার মানে আমরা একটা জিনিস দেখলাম যে আইনগত অক্ষমতার অবসান না হওয়া পর্যন্ত তামাদির মেয়াদ বা সময় গণনা স্থগিত থাকবে। যখন আইনগত অক্ষমতা দূর হবে তখন থেকে তামাদির মেয়াদ গণনা শুরু হবে। কখন আমরা আইনগত অক্ষমতাকে প্রয়োগ করব, কোন ক্ষেত্রে প্রয়োগ করব, কোন ক্ষেত্রে প্রয়োগ করতে পারবো না, সেটা আমরা দেখলাম। এখন একটা লোকের যদি একটা বা একের অধিক আইনগত অক্ষমতা হয়, সেক্ষেত্রে তামাদির মেয়াদ গণনা কিভাবে হবে? মনে করেন আমার বয়স 16, মামলা করার কারণ উৎপত্তি হলো 18 বছর হলো, 18 বছর হতে না হতে, তার মানে আমি কিন্তু একটা আইনগত অক্ষমতায় আছি, আমার বয়স 16, আমি মাইল 18 বছর হতে না হতে আমি পাগল হয়ে গেল। পাগলামি ভাব সারতে না সারতেই আমি আবার, মানে আমার সেন্স কাজ করে না, আমি জড়বুদ্ধি সম্পন্ন লোক হয়ে গেলাম। তাহলে সমস্ত লিগ্যাল ডিসেবিলিটি যখন শেষ না হবে, যতক্ষণ পর্যন্ত না শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত তামাদির মেয়াদ গণনা স্থগিত থাকবে, বন্ধ থাকবে। তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো একটি আইনগত অক্ষমতার অবসান হওয়ার সাথে সাথে বা অবসান হওয়ার আগেই যদি অন্য একটি আইনগত অক্ষমতায় পর্যবসিত হয়, তবে উভয় আইনগত অক্ষমতা বা উক্ত দ্বৈত আইনগত অক্ষমতা অবসান না হওয়া পর্যন্ত উক্ত ব্যক্তির বিরুদ্ধে সময় গণনা স্থগিত থাকবে, সময় গণনা স্থগিত থাকবে। এটা সেকশন 6(2) তে বলছে, এটা ভাইভা বোর্ডের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন।
তাহলে এটা গেল সেকশন 6, ওভারঅল সেকশন 6 আমরা দেখলাম। ওকে ওকে, তারপর আমরা পরের ক্লাসে 7 থেকে দেখব। এখন আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমরা আজকে আর ক্লাস করব না, রাত অনেক হয়ে গেছে। আমরা পরবর্তী ক্লাস করব হচ্ছে রবিবার ঠিক রাত 9:30 বাজে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, এবং ক্লাসের রেকর্ডটা আমি গ্রুপে দিয়ে দিব। সব সময় ওই গ্রুপের সাথে যুক্ত থাকবেন, কারণ পার্সোনালি কথা বলতে গেলে কি হয় যে মানে অনেকের সাথে তখন কথা হবে না আর কি। এই কারণে যা কিছু বলার দাদা আমার কিছু এখন হচ্ছে হ্যালো পড়াকে কেন্দ্র করে প্রশ্ন। হ্যাঁ হ্যালো হ্যাঁ গীতাদি, পড়াকে কেন্দ্র করে প্রশ্ন। হ্যালো হ্যাঁ শুনতেছি। একটু বলুন, কথা শোনা যাচ্ছে তো? হ্যালো দাদা শোনা যাচ্ছে? হ্যাঁ 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 হ্যালো কথা শুনতে পাচ্ছি, বলুন। ওনার নেটের আচ্ছা, সমস্যা আচ্ছা। মনে হয় দাদা। হ্যাঁ আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। আচ্ছা আমাদের তাহলে আজকে ধারা পড়লাম আমরা 1 থেকে 6 ধারা, তাই তো? 1 থেকে 6 বলতে পারেন, হ্যাঁ। মানে 3 থেকে 6 এবং ধারা 14। একই সাথে তো আমরা 14 ধারা মিলিয়ে পড়লাম। তো এই যে 1 থেকে 6 পড়লাম, কি আমরা কোনো ধারাবাহিক কোনো নোট পাবো নাকি না প্রশ্ন আকারে পাবো? আচ্ছা, না না না, সেটা বলতেছি যে পড়াকে কেন্দ্র করে কেউ কোনো কিছু বুঝে নাই, এটা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা এই মুহূর্তে? তিন থেকে 6। হ্যাঁ হ্যাঁ আচ্ছা দাদা, আচ্ছা তাহলে তিন ধারায় যেটা ওই যে 3টি কারণ বললেন আপনার, মূল মামলা, সুটের ক্ষেত্রে আপিল, আর হচ্ছে আপনার কি বলে অ্যাপ্লিকেশন। আপিল আর আবেদনের ক্ষেত্রে, অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। আচ্ছা 3 ধারায় আপনার মূল মামলার ক্ষেত্রে মূল মামলার ক্ষেত্রে তো কোনো ইয়া হবে না, সেক্ষেত্রে একটি কারণের কথা বললেন যে যেটা যদি আমি ভুল আদালতে, এখতিয়ারবিহীন আদালতে মামলাটি দায়ের করে থাকি, দাখিল করে থাকি, সেক্ষেত্রে তা আমাদের মেয়াদ ইয়া হবে, এই তো। স্পেসিফিক প্রশ্ন রাম ভাই। আমি বলছি যে আচ্ছা, মূল মামলার ক্ষেত্রে কথা না বললে, যদি আচ্ছা কথা না বললে একটু মিউট করে রাখবেন, না যারা কথা বলবেন তারা আনমিউট করবেন। হ্যাঁ হ্যাঁ রফিক ভাই বলেন। মূল মামলার ক্ষেত্রে যেটা তামাদি মেয়াদ গণনা শুরু হবে বা বৃদ্ধি পাবে আপনার, যদি আমি ভুল আদালতে মামলাটা এখতিয়ারবিহীন আদালতে মামলাটা দাখিল করে থাকি, দায়ের করে থাকি, সেক্ষেত্রে মূল মামলার ক্ষেত্রে শুধু একটি কারণ। হ্যাঁ একটি কারণ, হ্যাঁ। জি, আচ্ছা, আর পড়াকে কেন্দ্র করে আর কারো কোনো প্রশ্ন? দাদা এই যে একটা ইয়ার কথা বলছিলেন, উদাহরণ দিয়েছিলেন যে 365 দিন হচ্ছে সময়, লাস্ট দিন যে শুক্রবার ছিল, তারপরে শনিবার, তারপরে 26 মাস, তারপরে সোমবার খোলা, তারপরে আবার টানা 15 দিন সরকারি ছুটি, তারপর আবার শুক্রবার, তারপর আবার শনিবার। তাহলে মানে মামলাটা কবে না হবে? সেক্ষেত্রে রবিবার। যদি রবিবার 14 ধারার এক্সেপশন থাকে, হ্যাঁ, না, মাঝখানে তো সোমবার একদিন খোলা আছে, তো তাহলে খোলা ছিল। তাহলে যেদিন খোলা থাকবে সেদিনই দায়ের করতে হবে। তবে সেদিন দায়ের না করলেও সমস্যা নাই, সেখানে যদি 14 ধারার বিষয়টা থাকে যে আপনি অলরেডি আর ভুল যদি আদালতে, হ্যাঁ আপনি না অলরেডি, থাকে, হ্যাঁ 14 ধারা 14 যদি না ধারা যদি থাকে না থাকে তাহলে সোমবার, তাহলে সোমবার। যেদিন খুলবে সেদিনই। হ্যাঁ আর কোনো ঠিক প্রশ্ন আছে দাদা। কারো? দাদা একটা প্রশ্ন ছিল, যে সেকশন 4 এ বলছেন যে শুধুমাত্র
মূল মামলার ক্ষেত্রে সেকশন 4 প্রযোজ্য হবে, কিন্তু ওই যে বিশেষ মামলার ক্ষেত্রে কি সেটা প্রযোজ্য নয় কি? স্পেশাল ল, হ্যাঁ হ্যাঁ। স্পেশাল লর ক্ষেত্রে তো কোনো সময় বাড়বেই না। স্পেশাল লর আচ্ছা। ক্ষেত্রে কোনো সময় বাড়বে না, সেটা আমরা আসবো।